নমস্কার। সমস্যা এবং সমাধান অর্থাৎ সমস্যাকে দূরে সরিয়ে রেখে তার সমাধানের পথ বার করা, এই তো আমাদের অনুষ্ঠানের মূল কথা। সেজন্যই এই অনুষ্ঠান আপনাদের কাছে এতটা হৃদয়গ্রাহী, এতটাই মনোজ্ঞ, এতটাই আপনাদের কাছের অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানকে সঙ্গে নিয়ে যথারীতি আমরা এসেছি, বিগত দিনেও আগামী দিনেও আসব, শুধুমাত্র আপনাদের মতো লক্ষ লক্ষ সমস্যাগ্রস্ত মানুষকে সমস্যা থেকে দূরে সরিয়ে রেখে সমাধানের পথ দেখানোর জন্য। এই মুহূর্তে কিন্তু একটা কথা আপনাদের বলতেই হয়। সেদিন আমি একটা বিশেষ জায়গায় এই কথাটা দেখে ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছিলাম। একটা ছোট্ট কথা, বি পজিটিভ। বি পজিটিভ। সত্যি আমরা দুরকম চিন্তা করি। কোনো মানুষ চিন্তা করি ধনাত্মক চিন্তা, কোনো মানুষ ঋণাত্মক চিন্তা, অর্থাৎ পজিটিভ থিঙ্কিং, নেগেটিভ থিঙ্কিং। যেমন ধরুন, একটা গ্লাসে যদি জল রাখা থাকে, কোনো মানুষ সেটা দেখে হয়তো বললেন যে অর্ধেক গ্লাস ভর্তি জল, আবার অন্য একজন মানুষ বললেন গ্লাসের অর্ধেকটা ফাঁকা। যে মানুষ বললেন যে গ্লাসের অর্ধেকটা ফাঁকা, সে কিন্তু নেগেটিভ চিন্তা করছেন, আর যে বললেন যে অর্ধেক গ্লাস জল ভর্তি, তিনি কিন্তু চিন্তা করছেন পজিটিভ চিন্তা করছেন। অর্থাৎ সেখানেই জ্যোতিষশাস্ত্রের ভূমিকা। এই জায়গা থেকে কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে দিতে পারে যে কোন মানুষ সমাজের ইতিবাচক দিকগুলো নিয়ে এগিয়ে চলতে পারেন। যিনি ধনাত্মক চিন্তা করেন, তিনি কিন্তু সমাজের ইতিবাচক দিকগুলোকে নিয়ে এগিয়ে চলার যথেষ্ট ক্ষমতা রাখেন, আর জ্যোতিষশাস্ত্র একথাই বলে আসছে। আজকের অনুষ্ঠানের যিনি মূল কাণ্ডারি, যে ব্যক্তিত্বকে নিয়ে কেন্দ্র করে আমাদের এই অনুষ্ঠান, তিনি কিন্তু সহজভাষী। যে প্রাঞ্জল ভাষায় ভক্তদের মনে চিন্তা, ভাবনা, ভক্তি বিতরণ করা যায়, তিনি কিন্তু সেই ভাষাতেই কথা বলেন। আর তার ধর্মীয় ব্যাখ্যা আমরা এই অনুষ্ঠানে শুনে থাকি। তার আধ্যাত্মিক চিন্তাভাবনার প্রকাশ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বুঝতে পারি। তার সঙ্গে বুঝতে পারি যে জ্যোতিষশাস্ত্রের মতো অতল গভীর গহন শাস্ত্রের ওপর তার সাধনা কতটা উন্নত মার্গে যাচ্ছে, তারই প্রতিফলন। এহেন ব্যক্তিত্বকে আমরা আজকে স্টুডিওতে স্বাগত অবশ্যই জানাবো। তার আগে জানিয়ে রাখি যে গত কার্যক্রমে সুকুমার পাল কসবা থেকে যে চিঠিটি পাঠিয়েছিলেন আপনার ছেলের ব্যাপারে, অর্থাৎ শঙ্খদ্বীপের ব্যাপারে, তার পূর্ণ বিশ্লেষণ আমরা মহারাজের শ্রীমুখ থেকে শুনেছিলাম। আপনি তো শুনেছেন যে তার প্রতিটি ব্যাপারে মহারাজের বিশ্লেষণ। আজ আমরা মহারাজের শ্রীমুখ থেকে অল্প কিছু বাকি ছিল, অর্থাৎ তার ব্যাপারে তার শুভ সংখ্যা, শুভ মন্ত্র, সেগুলোর শোনার মাধ্যমেই আজকের অনুষ্ঠান শুরু করব। মহারাজকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। শুরু করছি শঙ্খদ্বীপের অসম্পূর্ণ চিঠির কিছুটা সম্পূর্ণতা মহারাজের শ্রীমুখ থেকে নিয়ে নেওয়া। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্রদেবায় নমঃ, ওং শ্রী মহাকাল ভৈরব দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল বটুক ভৈরব দেবায় নমঃ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ভক্তগণ, দেবাদিদেব মহাদেবের কৃপায় তোমরা সকলে ভালো থাকো, মঙ্গলময় হোক তোমাদের জীবন, তোমরা কুশলে থাকো, রোগমুক্ত থাকো, আরোগ্য লাভ করো। ভক্তগণ, আগের দিন বলছিলাম শঙ্খদ্বীপের জন্মছকের সম্পর্কে। তার শুভ তারিখ, শুভ সংখ্যা একটু বাকি আছে। তা বলছিলাম যে ফুল দিয়ে সকালবেলা শিবলিঙ্গে জল দেবার জন্য
আগের দিন বলছিলাম যে তোমরা কোনো ভক্ত বলো, বাবা চাকরি করি 9 বছর, এখনো প্রমোশন হলো না। ব্যবসা করি 5 বছর, এখনো প্রমোশন হলো না। বলছিলাম হয়তো তুমি জমির ব্রোকারি করো, বা তোমার জুতার দোকান আছে, বা মোবাইল শপ আছে, বা তুমি ব্যাংকে সার্ভিস করো, বা তুমি স্কুলে সার্ভিস করো, তুমি স্কুল টিচার ইত্যাদি ইত্যাদি। তো ভগবানকে পূজা ফুল দিয়ে করব কেন? তাহলে ফুল সব থেকে তরতাজা, সব থেকে তরতাজা। ফুলের মতো প্রতিদিন সকালে আমাদের বিকশিত হতে হবে তরতাজা ভাবে। আর দেখো ছবিতে যে ফুলকে দেখছো, দেখো মনে হচ্ছে না যেন ফুলটি বা ফুলগুলো যেন তোমারই জন্য ফুটে আছে, যেন তোমারই জন্য অপেক্ষা করছিল। ভগবান বলছেন তুমি চাকুরি করো বা ব্যবসা করো বা কোনো প্রফেশনে থাকো, তোমার সফলতা তখনই হবে যখন তুমি ভগবানকে ফুল দিয়ে পূজা করবে। অর্থাৎ সকালবেলা উঠে তো আমরা ফুল চড়াবো, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আর ফুল চড়িয়ে যে শিক্ষা নেব যে ফুলের মতো আমাকে বিকশিত হতে হবে, ফুলের মতো তোমাকে বিকশিত হতে হবে, ফুলের মতো সকলকে বিকশিত হতে হবে, তবে সফলতা হবে। কেমন? তুমি ব্যাংকে সার্ভিস করো, ব্যাংকে বিভিন্ন ধরনের লোক আসে, তুমি তোমার টেবিলে কাজ নিয়ে ব্যস্ত, কোনো গ্রাহক এসে গেল, শুনছেন বা এক্সকিউজ মি, আমি সেভিংস অ্যাকাউন্টে পয়সা জমা দেব, ফর্মটা কোথায় পাবো? ওটা দেখিয়ে দেওয়া তোমার কাজ নয়, সেজন্য আলাদা টেবিল আছে, সেজন্য কাস্টমার কাউন্টারে রাখা আছে ফর্ম, সে জানে না। তুমি বললে ওদিকে 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 যান, ওদিকে ওদিকে যান, যান ওদিকে। আমি যাই না, এসব কেন জিজ্ঞেস করেন আমাকে? আমি যাই না, যান। অথবা তুমি ক্যাশ কাউন্টারে বসেছ, মানুষ না বুঝে তোমাকে উত্ত্যক্ত করছে, তোমাকে পেমেন্ট বুঝে নিতে হবে, নোট দেখে নিতে হবে, কিন্তু যারা লাইনে দাঁড়িয়ে আছে তারা এমন বলছে যেন তাদের বসিয়ে দিলে তারা যেন এক একটি গ্রাহককে 1.5 থেকে 2 মিনিটে ছেড়ে দিতে পারবে, তা তারা পারবে না। কিন্তু বলছে এমন, এত লাইন হয়ে গেছে, হাত চালান, তাড়াতাড়ি করুন, উত্ত্যক্ত করছে। কিন্তু তুমিও খুব রুক্ষ ব্যবহার করছো। কি হয়েছে? হবে না, করলে করুন, নালে চলে যান। তুমি কাউন্টার বন্ধ করে দিচ্ছ। কি করতে আসেন? চলে যান, অন্য কাউন্টারে যান, এখন হবে না, দুপুর 1:30টার পরে করবে। তুমিও রুক্ষ ব্যবহার করছো। তোমার মুখ থেকে যে বাণীগুলো বেরোচ্ছে সেগুলো যেন শুকনো ফুলের মতো। শুকনো ফুলে দুর্গন্ধ হয়ে যায়, আর তাজা ফুলে দুর্গন্ধ হয় না। কোনো তাজা ফুলে সুগন্ধ থাক আর না থাক, দুর্গন্ধ তো হবেই না, হতে পারেই না। তো ভগবানকে সকালবেলা ফুল চড়িয়েছ, এসো সচন্দন পুষ্প। চন্দন সর্বদা সুগন্ধ দেয়। 5 বছর আগে, 2 বছর আগে, 10 বছর আগে, 15 বছর আগে, 25 বছর আগে, 100 বছর আগে চন্দন কাঠ
আজও যখন তুমি শুকবে দেখবে কি সুগন্ধ, চন্দন সর্বদা সুগন্ধ থাকে। তো ভগবানকে তুমি ফুল চড়িয়ে এসেছো, আর তুমি অন্যের কাছে প্রেজেন্ট হচ্ছ, অন্যের কাছে নিজেকে উপস্থাপন করছো পচা ফুলের মতো, শুকনো ফুলের মতো। তুমি স্কুল টিচার, কোনো গার্জিয়ান তোমার সাথে, কোনো পেরেন্টস তোমার সাথে দেখা করতে এসেছেন, আমার ছেলে লাইফ সায়েন্সটা খুব খারাপ নম্বর হয়েছে স্যার, কি জন্য, কি ব্যাপার, এই ব্যাপার, ও তো বাড়িতে পড়ছে। জানি সারাদিন অনেক প্রেশার, অনেক পেরেন্টসদের সাথে কথা বলতে হয়, অনেক স্টুডেন্টকে গাইড করতে হয়, শাসন করতে হয়, নোট দিতে হয়, বোঝাতে হয়। বুঝতে পারি তোমার প্রেশার। আবার বাড়ি ফিরতে হয়, বাড়ি আবার 25 কিলোমিটার দূরে, বুঝি। কিন্তু তুমি কি করছো? কি ব্যাপার, আপনার আসার কথা ছিল তো 12:30টার সময়, এখন এসেছেন আপনি 1:30টার সময়। ছেলে আর কি করবে, লেখাপড়া করে না, আর কি নাম্বার পাবে, কি করবে? একটা গুমটি ঘর করে দিন, একটা ভ্যান রিক্সা কিনে দিন, ওটাই চালিয়ে খাবে। এই তো করেছে, এই যাচ্ছে তাই, যাচ্ছে তাই, যাচ্ছে তাই। হ্যাঁ, এটা ভাবো, তার ছেলের জন্য পেরেন্টস এসেছেন, তার ছেলে 100-তে 10 পেয়েছে, তবু তো সে তার ছেলেই। পেরেন্টস এসেছেন জানতে, স্যার তোমাকে কত সম্মান দিয়েছেন, হয়তো তুমি তাদের থেকে বয়সে ছোট, কেন আমার ছেলের এতটা কম হলো, কি জন্য হলো, জানতে চাই স্যার। বাবা মা হয়তো অত শিক্ষিত নন, সব বাবা মাই শিক্ষিত হবেন তা তো নয়। দেশ তো আমাদের স্বাধীন হয়েছে মাত্র 60 বছর। বাষট্টি বছর, 63 বছর, 64 বছর, এর মধ্যে সবাই তো শিক্ষিত হয়ে যাবে তা নয়। কিন্তু তুমি অনেক ভালোভাবেও বলতে পারতে। এই দেখুন কি লিখেছে, দেখুন, লেখাপড়া কিচ্ছু করছে না, বাড়িতে প্রচণ্ডভাবে ওকে আপনারা কিন্তু এবারে প্রেশার করুন, আর আমিও স্কুলের দিকটা দেখব। এভাবে করলে, ধরো ছেলের নাম হচ্ছে শুভেন্দু, এভাবে করলে শুভেন্দু কি করবে, কি করে গিয়ে বোর্ডে ভালো রেজাল্ট করবে? আমি ওকে স্নেহ করি, কিন্তু কোনোভাবেই কিন্তু আমি কম্প্রোমাইজ করব না। যদি ও ফাইনাল এক্সামে, যদি অ্যানুয়ালে এরকম নাম্বার করে, আমি প্রিন্সিপালকে রিপোর্ট করব, কোনোভাবেই কিন্তু আমি প্রমোশন দেব না, অসম্ভব। এখনো সময় আছে, 6 মাস সময় আছে। দেখুন এই তো সব লিখেছে, দেখুন দেখুন, কত স্নেহের আমার কাছে শুভেন্দু, প্রত্যেকটা স্টুডেন্ট আমার কাছে স্নেহের। শুভেন্দু আগে তো এরকম ছিল না, ক্লাস 5-এ তো ভালো রেজাল্ট করতো, 6-এ ভালো করেছে, 7-এ উঠেই এইসব শুরু করেছে। তাহলে দেখবে তোমার সম্মান পেরেন্টসের কাছে বাড়বে, তোমার সম্মান স্কুলে বাড়বে, তোমার সম্মান প্রিন্সিপালের কাছে বাড়বে, তোমার প্রমোশন, তোমার গুডউইল নিশ্চিত। তাই প্রভুকে তুমি ফুল দিয়ে পুজো করে আসছো, আর নিজের জীবনে ফুলকে ফোটাচ্ছ না। প্রভুকে তুমি সচন্দন পুষ্প, সুগন্ধি পুষ্প দিয়ে আসছো, আর নিজের মুখ থেকে যা বলছো দুর্গন্ধে ভরা, কটু কটু বলছো, কটু। বলবো না, তোমরাও বলো ওং নমঃ শিবায়। কটু বলবো না, কটু বলবো না। তাহলে
এই যে শঙ্খদ্বীপ যে এখন পিতামাতার অবাধ্য হয়ে যাচ্ছে, বলছে বর্তমানে দেখছি ছেলে পিতামাতাকে শ্রদ্ধা করে না, ভীষণ রকচটা, ব্যবহার ভালো নয়। তাই ভগবান শিবের মাথায় যদি বেলপাতা সচন্দন পুষ্প দেওয়া যায় তবে হবে, ব্যবহার ভালো হবে। বুঝতে পারলে? তুমি ব্যবসা করো, তোমার জুতোর দোকান, গ্রাহক এসেছেন, স্বামী স্ত্রী, বাচ্চাকে নিয়ে এসেছেন, জুতো দেখান, জুতো দেখাচ্ছ, একটু ভালো কোয়ালিটি দেখান। বলে হ্যাঁ তপন এক কাজ করতো, এই যে নতুন জুতো এসেছে ভালো কোয়ালিটি নামা, বের করে দেখালে। তারা দেখলো জুতো নেবে, 3 জোড়া জুতো নেবে, 3 জোড়া জুতোর দাম হয়েছে 1490 টাকা। বললো 1400 দিলে হবে না, দেখুন একটু ডিসকাউন্ট করুন না। 1490 টাকা, দেখছেন না লেখা আছে ফিক্সড রেট। কোথায় ঢুকে পড়েন? হ্যাঁ, ওর জন্য ফুটপাতে যান, এই সমস্ত বার্গেনিং এখানে হয় না। এসেছেন বড় দোকানে জিনিস কিনতে, আর এখানে এসে বার্গেনিং করছেন। 1490 টাকাটা 1400 টাকা হবে না, হবে না। এই তপন মালটা তুলে রাখ, মালটা তুলে রাখ। আবার স্পেশাল জুতো চাইছে, গিয়ে ফুটপাতে কিনুন। তারা চলে গেল। আর তুমি বলছো বাবা ব্যবসা করছি 5 বছর ধরে, কোনো আয় উন্নতি নেই। যে তোমায় 1400 টাকা দিতে পারে সে 1490 টাকা দিতে পারে না। হ্যাঁ, তোমার ফিক্সড রেট, কারণ তুমি খুব রিজনেবল প্রাইস নিয়েছো। 3টে জুতোতে 1490 টাকা। তোমাকে স্টাফেদের মায়না দিতে হবে, মহাজনকে পয়সা দিতে হবে, লাইটের বিল দিতে হবে, ট্যাক্স দিতে হবে, তোমার সংসারের খরচা আছে, সবই বুঝলাম। কিন্তু তুমি তো এভাবে বলতে পারতে, দেখুন আমাদের দোকানে কোনো এক্সট্রা প্রাইস চার্জ করা হয় না, দেখুন খুব রিজনেবল প্রাইস, ফিক্সড রেট, আপনি ক্ষমা করবেন না, কিছু কম হয় না। যদি করা যেত আমি নিশ্চয়ই করে দিতাম। না তাহলে আর 2টো দোকান ঘুরে আসি, সে আপনি যা ভালো বুঝবেন। যদি আপনাকে এইটুকু সার্ভিস আমি দিতে পারতাম তবে ধন্য মনে করতাম নিজেকে। ঘুরে আসুন, আমি জুতোগুলো আলাদা করে রাখছি, আপনি আসুন, এলেই আপনি পেয়ে যাবেন, আর সময় নষ্ট হবে না। দেখো অবশ্যই তোমার থেকেই নেবেন, আর নেবেন শুধু নয়, তারা খুব খুশিও হবেন। তাদের জুতো দরকার, তো জুতো তো কিনবেন কোনো না কোনো দোকান থেকে। আর তুমি তো অন্যায্য তো চাওনি, তুমি ন্যায্য দাম চেয়েছো। সে একটু আবদার করেছে, সেটা আবদার করেছে, একটু কম হয় না? যদি করা যায় করে দাও না, যদি করা যায় 1400 টাকায় করে দাও, না করা যায় আর 50 টাকা তুমি চেয়ে নাও, কিছুই না করা যায় 1490 টাকাই নাও। মুখে মিষ্টি তো রাখো, কারণ তুমি যদি কোথাও গ্রাহক হিসেবে যেতে, তুমিও তো যাও না, তুমি কি সবসময় কি দোকানদার থাকো? তুমি কি ওষুধের দোকানে যাও না? তুমি কি কাপড়ের দোকানে যাও না? তুমি কি মিষ্টির দোকানে যাও না? তুমি কি ব্যাংকে যাও না? তুমি কি ছেলে মেয়ের জন্য স্কুলে যাও না? তুমি কিরকম ব্যবহার আশা করো? কিরকম ব্যবহার আশা করো? তোমার ছেলে মেয়েকে তুমি তো ফিস দিয়ে স্কুলে পড়াও, কিন্তু তুমি কি টিচারের থেকে ওরম ব্যবহার আশা করো? করো না। তাই সচন্দন পুষ্প, আমরা সকালবেলা ভগবানকে আমরা ফুল দেব, যেন সারাটা দিন আমরা ফোটা ফুলের মতো সকলের কাছে প্রেজেন্ট হতে পারি, দুমড়ে মুচড়ে যাওয়া পচা ফুলের মতো না।
দুমড়ে মুচড়ে যাওয়া পচা ফুলের মতো না, ফোটা ফুলের মতো। আর সচন্দন পুষ্প, যেন সুগন্ধ থাকে, একটা পজিটিভিটি যেন তোমার মধ্যে থাকে। তোমার সাথে কথা বলে লোকে যেন পজিটিভ অনুভূতি পায়, নেগেটিভ না। এই তপন, মালটা তুলে রাখ। হ্যাঁ, এসেছে জুতো কিনতে, 90 টাকা কম। যান ফুটপাতে যান, ফুটপাতে যান, যান। ছি 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 ছি। যে গ্রাহক তোমার কাছে অফিস থেকে বা ব্যবসার কাজ বন্ধ রেখে তার মূল্যবান সময় নষ্ট করে তোমার দোকানে এসেছেন, কত সৌভাগ্য তোমার। আর তুমি তাকে এভাবে বলছো না। তুমি জমির ব্রোকারি করো, বলেছে পার বিঘা হবে 15 লাখ টাকা, সে বলেছে না 12 লাখ টাকা। তুমি দেখছো যে তাহলে কি করে হবে? তা বলে বলো না, আপনার কি জমি কেনার ইচ্ছে আছে নাকি আপনার জল কেনার ইচ্ছে আছে? তাহলে যান কি ওই খালবিল কিনুন। হ্যাঁ, জমি কিনতে এসেছে 12 লক্ষ টাকায়। বলো না, বলো না। ভগবান বামুন অবতারে যখন এসেছিলেন, বলছে কি চাই? বলছে কিছু এমন নয়, মাত্র 3 পা জমি। তো 2 পা যখন ফেলে দিয়েছেন, আর 1 পা কোথায় রাখবেন তা জানো তো? যাকে তুমি বলছো তার মধ্যে ভগবান আছে। কখনো কোনো কথা যেন অন্যকে আঘাত না করে। দেখো, তোমার প্রমোশন হবে। সব প্রতিকারের পরে তোমাকেও শোধরাতে হবে। তোমার প্রমোশন হবে, ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে, সুনাম হবে। সে লোক বলবে আপনার দোকান থেকে আগের বার আমি জুতো নিয়ে গিয়েছিলাম, দেখুন এবারে দুর্গাপুজোতে আবার এসেছে, কিছু ভালো জুতো দিন। আপনার দোকান থেকে আমি আগের বারে মোবাইল নিয়ে গেছিলাম, খুব ভালো ব্যবহার করেছি মোবাইলটা, আমার আরো 2টো নতুন নিউ কানেকশন লাগবে, একটা আমার ওয়াইফের জন্য আর একটা আমি আর একটা কানেকশন নেব, 2টো আমাকে কানেকশন দিন তো। শুধুমাত্র মোবাইলে ফোনে সংযোগ বাড়ে না। ভাবছি এবার আমার ভালো ব্যবসা হবে, আমি মোবাইল নিয়েছি, আমার ভালো কন্ট্যাক্ট হবে, আমাকে খুব স্মার্ট লাগছে না, দেখো তো আর্য সাথে দেখো মোবাইল আছে আমার সাথে, খুব স্মার্ট লাগছে না, এতগুলো মোবাইল আছে, খুব ভালো সংযোগ হবে। শুধু মোবাইলে ভালো সংযোগ হয় না, স্মাইলেও ভালো সংযোগ হয়, স্মাইলেও ভালো সংযোগ হয়, শুধু মোবাইলে ভালো সংযোগ হয় না। মোবাইল তো দরকার, সাথে স্মাইলটাও রাখো। মোবাইল রাখতে গেলে তোমাকে মেইনটেনেন্স খরচা দিতে হবে, একটা নির্দিষ্ট খরচা তোমার হবে। আর স্মাইল গরিব থেকে গরিব, ধনী থেকে ধনী লোক, সে মুখে মৃদু হাসি রাখতে পারে, স্মাইল রাখতে পারে, তাতেও সংযোগ বাড়বে। ওরকম দুর্ব্যবহার করো না। দেখো, তুমি ব্যবসা করো বা চাকরি করো, তোমার সংযোগ বাড়বে, যোগাযোগ বাড়বে। আর ভেবো না একমাত্র তুমি টেনশনে আছো, একমাত্র তুমি ক্লেশে আছো, একমাত্র তুমি দুর্বিধায় আছো, এটা ভেবো না। সকলের কিছু না কিছু সমস্যা, টেনশন আছে। আমরা যখন এই স্থূল শরীরকে ধারণ করেছি, তো সুখ আর দুঃখ এই দোলায় আমরা দুলছি, একবার সুখের দোলা, একবার দুঃখের দোলা, সুখের দোলা, দুঃখের দোলা দুলতে হচ্ছে। এই শরীরকে কেন্দ্র করে আমরা সুখ আর দুঃখকে ভোগ করছি, সুখ আর দুঃখকে ভোগ করছি। তাই
চাকুরি করো বা ব্যবসা করো, পাবলিক সেক্টরে করো বা প্রাইভেট সেক্টরে করো, গভর্নমেন্ট করো বা নন গভর্নমেন্ট করো, কোনো প্রফেশনে থাকো, কোনো ব্যবসা করো, জুতোর দোকান হোক, কাপড়ের দোকান হোক, মোবাইলের দোকান হোক, ব্রোকারি হোক, ভাবছো শুধু মোবাইল আছে তো আমার ভালো কন্টাক্ট হবে, সাথে স্মাইলও রাখবে সব সময়। আর মনে করবে তোমার অফিসে কোনো ভিজিটার, কোনো গ্রাহক, তোমার ব্যবসার কোনো গ্রাহক, তুমি ডাক্তার বা উকিল, তোমার কোনো রোগী বা যে কোনো মানুষ, তার জায়গায় দাঁড়িয়ে তুমি ভাববে যে কেউ তোমার কাছে কোনো প্রফেশনে এসেছেন বা যে কোনো কাজে এসেছেন, বা তুমি তার সাথে মিলিত হয়েছ, যেন পজিটিভিটি তোমার মধ্যে থাকে। আমরা যখন একটা সুগন্ধযুক্ত বাগানের পাশ দিয়ে যাই, আমরা প্রাণ খুলে সেখান থেকে শ্বাস নেই, কত ভালো লাগে। আর যখন একটা ভাগাড়ের একটা ডাস্টবিনের পাশ দিয়ে যাই, দুর্গন্ধ। তাই কোনো মানুষ যেন তোমার সাথে মিলে না বলে, বড্ড কর্কশ ডাক্তারবাবুটা, বাবা কিরম ভাষা রে বাবা, কিরম বলে রে, বললাম যে বাচ্চাটা কি করব, কালকে ঠান্ডা লেগে গেছে, বলে নিজেরা তো নাক ডেকে ঘুমোচ্ছেন, বাচ্চার দিকে খেয়ালই নেই। এরম হয় না, একটু ঘুমিয়ে পড়েছে, কি যে কিরম যেন কথা বলে, বেকা বেকা কথা বলে। এরকম যেন না হয়, যেন তোমার কাছে মানুষ এসে শ্বাস নিতে পারে, প্রাণ খুলে শ্বাস নিতে পারে। আর তখনই সেটা হবে যখন তোমার মধ্যে পজিটিভ পজিটিভ আর পজিটিভিটি থাকবে। ভগবান ধনাত্মক, তাই এই যে ওর মধ্যে যে দেখছো যে এই যে অবাধ্যতা, এটা করতে হবে। তাহলে বুঝতে পারলে যে আমরা ভগবানকে ফুল কেন চড়াই। এবারে যেটা কথা, যে এই মন্ত্রটা করতে হবে। কি মন্ত্র করতে হবে লিখে নাও। ওং ওং শুক্রং শুক্রং ভোজ ভোজ কটং কটং বিপ্রং বিপ্রং ভার্গো ভার্গো বঞ্চ বঞ্চ নবাঙ্গুলম নবাঙ্গুলম। নিচে লেখো পদ্মস্ত পদ্মস্ত মাহয়েত মাহয়েত সূর্যমুখং সূর্যমুখং শ্বেতং শ্বেতং চতুর্ভুজম চতুর্ভুজম। নিচে লেখো গদাক্ষ গদাক্ষ বড় বড় করকা করকা দণ্ডহস্তং দণ্ডহস্তং শীতাম্বরম শীতাম্বরম। নিচে লেখো সত্রা সত্রা ধী ধী দৈবতং দৈবতং ধায়ে ধায়েচ্ছসি ধায়েচ্ছসি প্রত্যধি প্রত্যধি দৈবতম দৈবতম। এই মন্ত্রটা 11 বার অথবা 28 বার জপ করবে। এই মন্ত্রটা শঙ্খদ্বীপ 11 বার অথবা 28 বার যে কোনো সময় জপ করবে। আর কি করবে, প্রতিদিন প্রতিদিন সাদা চন্দন আর শঙ্খের গুঁড়া অনামিকা আঙ্গুল দিয়ে নিয়ে তার একটা করে টিক্কা নেবে। এবারে বলে দেই
যে শুভ তারিখ এবং শুভ সংখ্যা শঙ্খদ্বীপের জন্য শুভ তারিখ 1, 2, 3, 9, 10, 11, 12, 18, 19, 20, 21, 27, 28, 29, 30। প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো শঙ্খদ্বীপের জন্য শুভ। শুভ রং হালকা সবুজ সবথেকে শুভ, সাদা শুভ, লাল শুভ আর সোনালী শুভ। হালকা সবুজ বডির পেন, হালকা সবুজ রুমাল, হালকা সবুজ বেডশিট, হালকা সবুজ তোয়ালে, হালকা সবুজ জামা কাপড় বেশি বেশি করে ব্যবহার করবে। এছাড়া সোনালী শুভ, সাদা শুভ, লাল শুভ। আর কি শুভ দিক? শুভ দিক হচ্ছে শঙ্খদ্বীপের জন্য পূর্ব আর দক্ষিণ। পূর্ব দিকে মাথা করে শোবে বা দক্ষিণ দিকে মাথা করে শোবে। পূর্ব দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে বা দক্ষিণ দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে। মঙ্গলময় চিহ্ন ওং, ওঙের স্টিকার দরজার ওপর, আলমারির ওপর ওঙের স্টিকার লাগাবে, স্টাডি রুমের দেওয়ালেও ওঙের স্টিকার লাগাবে, ওঙের স্টিকার লাগাবে। আর কি করবে? আর শুভ যোগাসন। শঙ্খদ্বীপের জন্য শুভ যোগাসন। দিনে 2 মিনিট করে মকরাসন, দিনে 2 মিনিট করে মকরাসন আর সুপ্ত বজ্রাসন অভ্যাস করবে। মকরাসন আর সুপ্ত বজ্রাসন অভ্যাস করবে। আর এই কুম্ভ মুদ্রায় কি করবে? কুম্ভ মুদ্রায় 108 বার ওং শ্রীং মন্ত্রটা জপ করবে কুম্ভ মুদ্রায়। দেখো কুম্ভ মুদ্রা কিভাবে হয়, দেখো কুম্ভ মুদ্রা কিভাবে হয়। এরকম ভাবে নেবে এই হাতটা। এবার এই হাতটা এখানে দেবে বুড়ো আঙ্গুলে, বুড়ো আঙ্গুলের গোড়ায়, বৃদ্ধা আঙ্গুলের গোড়ায় এই বৃদ্ধা আঙ্গুলটি থাকবে এবং কনিষ্ঠ আঙ্গুলটি থাকবে হচ্ছে এই তর্জনীতে। আর এই 3টে আঙ্গুল দিয়ে একে ঢেকে দেওয়া হবে। এই হচ্ছে কুম্ভ মুদ্রা। কুম্ভ মুদ্রা দেখতে তোমরা ভালো করে দেখো তো বুঝতে পারছো কিনা। এই হচ্ছে কুম্ভ মুদ্রা। এই কুম্ভ মুদ্রাতে কি করবে? ওং শ্রীং মন্ত্রটা 108 বার জপ করবে। এটা যদি শঙ্খদ্বীপ না করতে পারে তাহলে ওর হয়ে তোমরা করবে। কেমন? তাহলে ওর হয়ে তোমরা করবে। আর কি কি প্রতিকার করবে আবার বলে দেই। দেখো টিভি স্ক্রিনেও লেখা থাকছে, একটু দেখে নাও বাবা। নিচস্থ বুধের প্রতিকার, নিচস্থ বুধের প্রতিকার, মাঙ্গলিক দোষের প্রতিকার, মাঙ্গলিক দোষের প্রতিকার, বুধ বৃহস্পতি ধননাশ যোগের প্রতিকার। কেমন? ভগবান শঙ্খদ্বীপ এবং তোমাদের পরিবারের মঙ্গল করুন। ওং নমঃ শিবায়। মহারাজের শ্রীমুখ থেকে শুনলাম শঙ্খদ্বীপের ব্যাপারে দীর্ঘ বিশ্লেষণ।
গত কার্যক্রমেও কিছুটা শুনেছিলাম, আজও তার পরিপূর্ণতা নিয়ে নিলাম। কিন্তু দেখুন, ব্যক্তি ভাগ্যের উত্থান পতন, বঞ্চনা প্রাপ্তি, সৌভাগ্য দুর্ভাগ্য যাই বলুন না কেন, তা কিন্তু আমাদের চোখের অগোচরে থাকা কিছু গ্রহদের প্রভাবে আমাদের জীবনের ওপর কিন্তু তার ছায়াটা পড়ে। সে কারণেই আমরা বলতে পারি যে এই আমাদের চোখের অগোচরে থাকা গ্রহরা কিভাবে কথা বলে ওঠে সে যে কোনো জন্মছকেই। সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখছি যে শঙ্খদ্বীপের ব্যাপারেও, শঙ্খদ্বীপের নবম স্থানে বুধের অবস্থানের জন্য ওর উচ্চশিক্ষায় কিন্তু বাধা আছে। সিদ্ধান্ত নেয়ার কোনো, অর্থাৎ ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা। এছাড়াও পেট, স্নায়ু, এই সমস্ত শারীরিক সমস্যাগুলো দেখা দেবে। ওর সপ্তমে শনির অবস্থান থাকায় ওর ভালোবাসায় কিন্তু আঘাত পাবে, অর্থাৎ প্রেমের জীবনে কিন্তু ওর আঘাত আছে। ওর সপ্তমে শনির অবস্থানের জন্য বিলম্বে বিবাহ, অর্থাৎ লেট ম্যারেজ। মহারাজের কথানুযায়ী 32 বছর 2 মাসের পর ওর বিবাহের সম্ভাবনা, এবং বিতর্কিত বিবাহ, অর্থাৎ ভিন্নভাষীর পাত্রীর সাথে ওর বিয়ে হতে পারে। আর এসবই কিন্তু সপ্তমে শনির অবস্থানের জন্য। সুতরাং গ্রহদের অবস্থান, গ্রহদের বিরূপ প্রতিক্রিয়া আমাদের জীবনে কিন্তু ভীষণভাবে প্রভাব ফেলে। আর এছাড়া কিন্তু কিছু গ্রহের সুপ্রভাবও আছে, যেমন ওর জীবনে শুক্র, চন্দ্র, কেতু, রাহুর অবস্থান খুবই ভালো। সে কারণে ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 76 থেকে 78% নম্বর তো নিশ্চয়ই পাবে। এছাড়াও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতেও চান্স পাবে, তবে অবশ্যই প্রেফারেন্স থাকবে মেডিকেলের দিকে। আর ওর পক্ষে কিন্তু স্ত্রীরোগ বিশেষজ্ঞ অথবা শিশুরোগ বিশেষজ্ঞ হওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখা দিচ্ছে ওর জন্মছক অনুযায়ী। এটা মহারাজের কথানুযায়ী ওনার দীর্ঘ বিশ্লেষণ থেকে আমরা বুঝতে পারলাম। তবে ওর যে গ্রহদোষ, অর্থাৎ নিচস্থ বুধ এবং সপ্তমে শনি, এছাড়াও যে মাঙ্গলিক অর্থাৎ ভৌমদোষ প্রাপ্ত হয়েছে, সেই গ্রহদোষগুলোর প্রতিকার কিন্তু অবশ্যম্ভাবী। আর এই অনুষ্ঠান দেখতে দেখতে বিভিন্ন দর্শকরা হয়তো ভাবছেন যে কোথায় কিভাবে এই মহান ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করবেন। নাম্বার দুটো বলে দিই, আপনারা স্মরণে রাখুন, 9830156738 এবং 9831950049। এই দুটো নাম্বারে ফোন করলে আপনারা বিস্তারিতভাবে জানবেন যে পশ্চিমবাংলার যে 4টি চেম্বারে উনি বসেন, কখন কোথায় কিভাবে আপনারা ওনার সুপরামর্শ পাবেন। প্রথম চেম্বারটি বলি, শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর, জেলা হুগলি, পোস্ট অফিস মাহেশ, পিন নাম্বার 712-202। এবং এই ঠিকানায়, একমাত্র এই ঠিকানা আপনারা চিঠি পাঠাবেন। চিঠি পাঠানোর একমাত্র ঠিকানা হলো কিন্তু শিবকৃষ্ণ গুরুকুল আশ্রম। দ্বিতীয়টি সল্টলেকে গুডলাক পয়েন্ট, বিডি 390, সেক্টর 1, সল্টলেক, কলকাতা 64। বিডি বাস স্টপেজ, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার পাশের গলি দিয়ে গিয়ে ভিআইপি সুইটস নামক একটি মিষ্টির দোকান, ঠিক তার উল্টো দিকে ওনার চেম্বার। তৃতীয় চেম্বারটি হলো টালিগঞ্জের বাঁশদ্রোণীতে। টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 3টি স্টপেজ দক্ষিণে নেতাজি নগর বাস স্টপেজে এসে আপনারা অটোতে বা রিক্সায় চলে আসুন জয়শ্রী কালীতলায়। জয়শ্রী কালীতলায় নেবে আপনারা দেখুন নাইস টুডে নামক একটি বিউটি পার্লার, ঠিক তার উল্টো দিকে রাগেশ্রী অ্যাপার্টমেন্ট, 147 শরৎপল্লী, রাগেশ্রী অ্যাপার্টমেন্টে ওনার চেম্বার। এই 3টি হলো ওনার দক্ষিণবঙ্গের চেম্বার। এবং উত্তরবঙ্গে উনি একটি চেম্বারে বসেন শিলিগুড়িতে। ঠিকানাটি এইরকম, প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। পশ্চিমবাংলায় এই 4টি চেম্বারে উনি বসেন, 3টি দক্ষিণবঙ্গে এবং একটি হলো উত্তরবঙ্গে। এছাড়া আপনাদের জন্য একটি সুখবর জানিয়ে দিই যে আগামী 17ই এপ্রিল মহারাজের শিবকৃষ্ণ গুরুকুল আশ্রম থেকে আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাসযোগে। আপনারা অবিলম্বে আমাদের সঙ্গে এই দুটি ফোন নাম্বারে যোগাযোগ করে আপনাদের নাম লেখান। 17 তারিখ রাত্রিবেলা বাসযোগে আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 18 তারিখ আমরা সেখানে গিয়ে পূজাপাঠ, হোমযজ্ঞ, সাধনা, সমস্ত বৈদিক ক্রিয়াকলাপ করে রাত্রিবেলা আবার শিবকৃষ্ণ গুরুকুলের উদ্দেশ্যে রওনা দিয়ে 19 এপ্রিল 2010 ভোরবেলা আমরা এখানে পৌঁছে যাচ্ছি। এবং যে সমস্ত দর্শক বন্ধুরা ভক্ত দীক্ষিত শুভানুধ্যায়ী মহারাজের মতো একজন শৈব সাধকের সাথে তারাপীঠে গিয়ে সাধনা করতে চান, তারা কিন্তু অবিলম্বে আমাদের এই দুটো নাম্বারে ফোন করে যোগাযোগ করুন, আমাদের কাছে নাম লেখান।
17ই এপ্রিল আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 18ই এপ্রিল সেখানে পূজাপাঠ হোমযজ্ঞ সাধনা করে আমরা 18ই এপ্রিল রাত্রিবেলা রওনা দিলাম দেব শিবকৃষ্ণ গুরুকুলের উদ্দেশ্যে, এবং 19শে এপ্রিল ভোরবেলা আমরা পৌঁছে যাচ্ছি শিবকৃষ্ণ গুরুকুলে। এই কথাটি আপনাদের বলার সঙ্গে সঙ্গে আরও একটি কথা জানিয়ে দিই যে হুগলি জেলায় 10 বিঘা জমির ওপর বাবা শ্রী দেবদাসজি মহারাজ তার আশ্রমের একটি শাখা গঠন করতে চলেছেন, এবং সেই জন্যই শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রমের পক্ষ থেকে আমাদের যে সমবেত প্রার্থনা প্রতিদিন প্রাতঃকালীন অনুষ্ঠানে চলে সৃষ্টি এবং সোনার বাংলার পর্দায়, তা আপনারা অবশ্যই প্রত্যক্ষ করুন, এবং এই সমবেত প্রার্থনার সাথে আপনারাও প্রার্থনা করুন, এবং প্রার্থনার সাথে আপনাদের সাধ্যমতো আপনাদের সামর্থ্য অনুযায়ী সে 25 পয়সাই হোক, 50 পয়সা হোক, 1 টাকা হোক, 5 টাকা হোক, আপনারা দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে তার চরণে শিবকৃষ্ণ গুরুকুলে পাঠিয়ে দিন প্রতিদিন। এই কারণে যে কোনো শুভ তিথিতে অর্থাৎ শিব চতুর্দশী, জন্মাষ্টমী অথবা গুরু পূর্ণিমার দিন আপনারা শিবকৃষ্ণ গুরুকুলে এই দান প্রার্থনা আমরা করছি। শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রমের পক্ষ থেকে আপনারা প্রতিদিন এই সমবেত প্রার্থনার সাথে আপনাদের সামর্থ্য অনুযায়ী সঞ্চিত অর্থ আমাদের কাছে পাঠিয়ে দিন, যাতে করে আমরা এই 10 বিঘা জমির ওপর হুগলি জেলায় আশ্রমের শাখা গঠন করতে সক্ষম হই। অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে পৌঁছে এই অনুষ্ঠানের যে মূল কথা আরও একবার আপনাদের বলে যাই যে আপনাদের মধ্যে থাকুক আত্মসচেতনতা, আত্মসংযম, ধৈর্য, কঠোর বিশ্বাস। কারণ বিশ্বাস ভঙ্গ হলে কিন্তু জীবন দাঁড়িয়ে যায়, ভাঙা আয়নার মতো জীবন কিন্তু আর কোনো কাজে লাগে না। সে কারণেই বৈদিক জীবনাদর্শে আধ্যাত্মিক মননে বিশ্বাস রাখুন, জ্যোতিষে বিশ্বাস রাখুন, দেখবেন জীবন কিন্তু আপনার সার্থক হবেই হবে। এ কথা বলে ফিরে আসবো আগামী দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার। ওম নমঃ শিবায়।